দেখো, আজকে আমরা আলোচনা করব বিক্রিয়া হার সমীকরণের সমাকলিত রূপ। বিক্রিয়া হার সমীকরণের সমাকলিত রূপ, ইন্টিগ্রাল ফর্ম অফ রেট ইকুয়েশন, ইন্টিগ্রেটেড ফর্ম অফ রেট ইকুয়েশন। তা আমাদের দুখানা বিষয় আছে, দু ধরনের বিক্রিয়া হার সমীকরণ আছে। একটা হচ্ছে শূন্যক্রম বিক্রিয়া হার সমীকরণ, আর একটা হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়া। আরও বিভিন্ন ক্রম হয়, দ্বিতীয় ক্রম, তৃতীয় ক্রম, সেগুলো তোমাদের সিলেবাসে এখন নাই। তো প্রথমে আমরা যেটা আলোচনা করব, শূন্যক্রম বিক্রিয়ার হার সমীকরণ বা রেট ল অফ জিরো অর্ডার রিয়াকশন। তা ধরে নাও এ থেকে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হচ্ছে, এটা একটা শূন্যক্রমের বিক্রিয়া। তাহলে বিক্রিয়াটি একটি শূন্যক্রম বিক্রিয়া। তাহলে যদি শূন্যক্রম বিক্রিয়া হয়, তাহলে তার হার সূত্রকে আমরা কিভাবে লিখব? হার সূত্রকে আমরা এভাবে প্রকাশ করব, বিক্রিয়কের সাপেক্ষে মাইনাস ডিএডিটি ভ্যারিজাস কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট টু দি পাওয়ার 0। অর্থাৎ শূন্যক্রম মানে বিক্রিয়কের গাঢ়ত্বের শূন্য ঘাতের সঙ্গে সমানুপাতিক হবে। বা আমরা বলতে পারি মাইনাস ডিএডিটি ইজ ইকুয়াল টু কে ইন্টু কনসেন্ট্রেশন অফ এ টু দি পাওয়ার 0। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি মাইনাস ডিএডিটি ইজ ইকুয়াল টু কে। তার কারণ দেখো, এ টু দি পাওয়ার 0 মানে 1। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি মাইনাস ডিএ ইজ ইকুয়াল টু কেডিটি। এবার বিক্রিয়াটাকে যদি আমরা সমাকলন করে নিই, ইন্টিগ্রেশন করে নিই, কারণ এটা তো ক্ষুদ্র সময়ের অবকাশে বিক্রিয়কের গাঢ়ত্বের পরিবর্তন দেওয়া হয়েছে। তাহলে আমরা যদি সামগ্রিক বিক্রিয়াটাকে হিসাব করি, তখন আমাদের কী করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে সমাকলন করে পাই। তাহলে সমাকলন করলে কি আসবে দেখো, মাইনাস ইন্টিগ্রেশন ডিএ ইজ ইকুয়াল টু কে ইন্টিগ্রেশন ডিটি। কারণ কে কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টের ইন্টিগ্রেশন হয় না, বেরিয়ে চলে আসলো বাইরে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি মাইনাস এ ইজ ইকুয়াল টু কেটি প্লাস জেড। তোমরা যেমন জানো ইন্টিগ্রেশন ডিএক্স মানে এক্স, তাহলে ইন্টিগ্রেশন ডিএ মানে এ। এবার দেখো, যখন টি ইজ ইকুয়াল টু 0, তখন আমরা কনসেন্ট্রেশন অফ এ সমান আমরা বলবো কনসেন্ট্রেশন অফ A0। অর্থাৎ যখন সময় শূন্য হবে, তখন এর গাঢ়ত্ব তাকে আমরা A0 দিয়ে প্রকাশ করছি। তাহলে 1 থেকে আমরা কি লিখতে পারি দেখো, মাইনাস A0 ইজ ইকুয়াল টু কে ইন্টু 0 প্লাস জেড। মাইনাস A0 সেখান থেকে লিখতে পারি কে ইন্টু 0 প্লাস জেড। তাহলে আমরা এখান থেকে লিখতে পাচ্ছি জেড ইকুয়াল টু মাইনাস A0। এবার এই জেডের মানটা তুমি 1 নম্বর সমীকরণে বসিয়ে দাও। তাহলে 1 নং
সমীকরণে জেড এর মান বসিয়ে পাই, তাহলে জেড এর মান যদি বসিয়ে দিই তাহলে কি পাবো, মাইনাস এ ইকুয়াল টু কেটি মাইনাস এ জিরো। তাহলে এখান থেকে আমরা যে হার সমীকরণটা সেটা কিভাবে লিখতে পারি, দেখো কেটি সমান আমরা লিখতে পারি এ জিরো মাইনাস এ, বা কে ইজ ইকুয়াল টু লেখা যায় এ জিরো মাইনাস এ বাই টি। তাহলে এটা হচ্ছে শূন্যক্রম বিক্রিয়ার হার সূত্র, কে ইজ ইকুয়াল টু এ জিরো মাইনাস এ বাই টি। শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে এটাকে আমরা বিক্রিয়ার হার সূত্র বলছি। এবার দেখো এখান থেকে আমরা একটা বিষয় ক্যালকুলেট করব যে শূন্যক্রম বিক্রিয়া সম্পূর্ণ হওয়ার জন্য প্রয়োজনীয় সময় কত, সেটা আমরা এই সমীকরণ থেকে হিসাব করতে পারি। তাহলে হার সূত্রটা মাথায় রাখবে, কে ইজ ইকুয়াল টু এ জিরো মাইনাস এ বাই টি। তাহলে নেক্সট আমরা আলোচনা করছি শূন্যক্রম বিক্রিয়া সম্পূর্ণ হওয়ার জন্য প্রয়োজনীয় সময়। তাহলে দেখো আমরা ইকুয়েশনটা পেয়েছি, কে ইজ ইকুয়াল টু এ জিরো মাইনাস এ বাই টি। তাহলে বিক্রিয়া সম্পূর্ণ হবে তখন আমরা কি বলবো, এই এ এর ভ্যালুটা জিরো হয়ে যাবে, কারণ এ জিরো মানে হচ্ছে এ এর প্রারম্ভিক গারত্ব। তাহলে মাথায় রাখবে এ জিরোকে আমরা বলছি বিক্রিয়ক এ, যেটা এর প্রারম্ভিক গারত্ব। আর এই বড় হাতের এটা মানে কি বোঝাচ্ছে, টি সময় পর এ এর গারত্ব। তাহলে বিক্রিয়াটা ধরে নিচ্ছি যে টি সময়ে সম্পূর্ণ হচ্ছে। তাহলে ধরি বিক্রিয়াটি টি সময়ে সম্পূর্ণ হয়, অর্থাৎ কনসেন্ট্রেশন অফ এ ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি জিরো। মানে এ সব টি সময় যদি সম্পূর্ণই হয়ে যায় তাহলে তো কোনো বিক্রিয়ক আর অবশিষ্ট থাকবে না, অর্থাৎ কনসেন্ট্রেশন অফ এ সেটা আমরা জিরো বলে দিতে পারি। তাহলে এটা একটা ইকুয়েশন নাম্বার দিয়ে ওখানে 1 দিয়েছি, তাহলে এটা 2 দিলাম। তাহলে আমরা বলতে পারি, উপরে লিখছি, তাহলে আমরা বলতে পারি 2 থেকে পাই। তাহলে 2 থেকে কি লেখা যাবে, কে ইজ ইকুয়াল টু কনসেন্ট্রেশন অফ এ জিরো মাইনাস জিরো বাই টি, দেয়ারফর টি ইজ ইকুয়াল টু এ জিরো বাই কে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে শূন্যক্রম বিক্রিয়া সম্পূর্ণ হওয়ার জন্য প্রয়োজনীয় যে সময় সেটা হচ্ছে বিক্রিয়কের প্রারম্ভিক গারত্ব এবং বিক্রিয়ার হার ধ্রুবকের অনুপাতের সঙ্গে সমান হবে, অর্থাৎ বিক্রিয়কের প্রারম্ভিক গারত্বের ওপরে প্রথম ক্রম শূন্যক্রম বিক্রিয়া সম্পূর্ণ হওয়ার সময়টা নির্ভর করছে। এরকম শর্ট কোশ্চেনেও খুব গুরুত্বপূর্ণ, এগুলো মাথায় রাখবে পয়েন্টগুলো। তাহলে মাথায় রাখবে শূন্যক্রম বিক্রিয়া সম্পূর্ণ হওয়ার জন্য
প্রয়োজনীয় সময় বিক্রিয়কের প্রারম্ভিক গাঢ়ত্ব ও হার ধ্রুবকের অনুপাতের সমান হয়। অর্থাৎ শূন্যক্রম বিক্রিয়া শেষ হতে প্রয়োজনীয় সময় বিক্রিয়কের প্রারম্ভিক গাঢ়ত্বের ওপর নির্ভর করে। তাহলে শূন্যক্রম বিক্রিয়ার শেষ হতে যে প্রয়োজনীয় সময়টা সেটা কিন্তু বিক্রিয়কের প্রারম্ভিক গাঢ়ত্বের উপরে নির্ভর করবে। ভালো করে লক্ষ্য রাখবে, পয়েন্টগুলো মাথায় রাখতে হবে। হার সূত্রগুলো প্রতিষ্ঠা করতে আসে পরীক্ষায়, আবার অঙ্কও আসতে পারে। তা সেজন্য এরকম প্রশ্ন একবার এসেছিল 2017-তে বোধহয়, যে শূন্যক্রম বিক্রিয়ার হার সূত্রটা প্রতিষ্ঠা করো, যে 2 নম্বর ছিল। তাহলে হার সূত্র প্রতিষ্ঠা মানে আমরা দেখাবো k = a0 - a/t, এই সমীকরণটুকু প্রতিষ্ঠা করতে হবে। আবার দেখো, আরেকটা বিষয়ে আলোচনা করব যে শূন্যক্রম বিক্রিয়ার অর্ধজীবনকাল। শূন্যক্রম বিক্রিয়ার অর্ধজীবন কাল, হাফ লাইফ পিরিয়ড। অর্ধজীবন কাল বলতে মাথায় রাখবে যে সময়ে বিক্রিয়কের গাঢ়ত্ব প্রারম্ভিক গাঢ়ত্বের অর্ধেক হয়ে যায় তাকে আমরা বলি অর্ধজীবন কাল। তাহলে টার্মটা লিখে রাখি একটু। অর্ধজীবন কাল বলতে বুঝছি যে সময়ে বিক্রিয়কের গাঢ়ত্ব প্রারম্ভিক গাঢ়ত্বের অর্ধেক হয়ে যায় তাকে অর্ধজীবন কাল বলা হয় বা হাফ লাইফ পিরিয়ড। তো এখন আমরা এই শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে অর্ধজীবন কালের একটা রাশিমালা আছে, সেই রাশিমালাটা প্রতিষ্ঠা করব। তাহলে কিভাবে আসছে দেখো। তাহলে শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি k = a0 - a/t। তাহলে ধরি বিক্রিয়াটির অর্ধজীবনকাল t½ মানে t = আমরা বসিয়ে দেব t½ অর্থাৎ যে সময়ে বিক্রিয়কের গাঢ়ত্ব প্রারম্ভিক গাঢ়ত্বের অর্ধেক হচ্ছে, তাহলে আমরা সেটা সময়টাকে বলছি কি t½ সময়ে অর্ধেক হচ্ছে, অর্ধজীবনকাল t½ তখন কনসেন্ট্রেশন অফ A সেটা কি হবে? কনসেন্ট্রেশন অফ A0/2, অর্থাৎ বিক্রিয়কের যে গাঢ়ত্ব সেটা প্রারম্ভিক গাঢ়ত্বের অর্ধেক হচ্ছে, অর্থাৎ টি সময় পরে বিক্রিয়কের গাঢ়ত্ব প্রারম্ভিক গাঢ়ত্বের অর্ধেক হচ্ছে, অর্থাৎ যখন t = t½ তখন A হচ্ছে A0/2। তাহলে এই যে ইকুয়েশন নাম্বার আমরা 2 দিয়ে চালাচ্ছিলাম, তাহলে 2 নম্বর সমীকরণে আমরা t এর জায়গায় t½ আর এর জায়গায় A0/2 বসিয়ে দিই, তাহলে দেখো হাফ লাইফ পিরিয়ডের একটা ম্যাথমেটিক্যাল ফর্ম চলে আসবে।
তাহলে আমরা লিখছি দুই থেকে আমরা লিখছি কে ইজ ইকুয়াল টু a0 মাইনাস a0 বাই 2 বাই টি হাফ। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি টি হাফ ইজ ইকুয়াল টু 2 লসাগু করে নাও, তাহলে 2a0 মাইনাস a0 বাই কে, বা টি হাফ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি a0 বাই 2k। তাহলে এটা হচ্ছে শূন্যক্রম বিক্রিয়ার অর্ধ জীবনকালের রাশিমালা। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে বিক্রিয়ার শূন্যক্রম বিক্রিয়ার অর্ধজীবনকাল সেটা প্রারম্ভিক গারত্বের উপর নির্ভর করে। কারণ দেখো a0 টার্মটা থেকে গেছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এরকম টি হাফ ভ্যারিজাস কনসেন্ট্রেশন অফ a0, কারণ 1/2k এটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম। তাহলে আমরা বলবো শূন্যক্রম বিক্রিয়ার অর্ধ জীবনকাল প্রারম্ভিক গারত্বের সমানুপাতিক। মানে কি, তুমি ধরো একটা নির্দিষ্ট শূন্যক্রম বিক্রিয়া নিয়েছ, যে বিক্রিয়াটার তুমি ধরো গাঢ়ত্ব নিলে 2 মোল পার লিটার, সেই 2 মোল পার লিটার থেকে 1 মোল পার লিটারে পরিণত হতে দেখা গেল 10 মিনিট সময় লাগছে। তাহলে আমরা বলবো কি অর্ধজীবনকাল 10 মিনিট। এবার ওই বিক্রিয়কটার প্রারম্ভিক গাঢ়ত্ব ধরো তুমি 4 মোল পার লিটার নিয়ে নিলে, তাহলে অর্ধেক অর্থাৎ 2 মোল পার লিটার হবে। তা এই 2 মোল পার লিটার হতে দেখা যাবে যে 10 মিনিট নয়, এবার কিন্তু 20 মিনিট সময় লাগছে। অর্থাৎ গাঢ়ত্ব বাড়ার সঙ্গে সঙ্গে অর্ধজীবনকালের সময়টাও বাড়ছে। আবার একইভাবে গাঢ়ত্ব কমার সঙ্গে সঙ্গে অর্ধজীবনকালের সময়টা কমে যাচ্ছে। তাহলে এই জন্য আমরা বলছি যে শূন্যক্রম বিক্রিয়ার অর্ধজীবনকাল বিক্রিয়কের প্রারম্ভিক গাঢ়ত্বের সমানুপাতিক। অর্থাৎ গাঢ়ত্ব বাড়লে অর্ধজীবনকালের জন্য প্রয়োজনীয় সময় বাড়বে, আবার গাঢ়ত্ব কমলে অর্ধজীবনকালের জন্য প্রয়োজনীয় সময় কমে যাবে। আমরা পরবর্তীতে যখন প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে দেখব, এখন বলছি না, বলে রাখি, সেখানে দেখা যায় টি হাফ এর ভ্যালুটা প্রারম্ভিক গাঢ়ত্বের উপর নির্ভর করে না, অর্থাৎ a0 টার্মটা থাকে না। তখন দেখা যায় কি যে বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়কের গাঢ়ত্ব বাড়ুক আর কমুক, একটা নির্দিষ্ট প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে অর্ধজীবনকালের মানটা সবসময়তেই নির্দিষ্ট থাকে। তার জন্য এই কথাটা, লাইনটা খুব গুরুত্বপূর্ণ যে শূন্যক্রম বিক্রিয়ায় অর্ধজীবনকালের মান প্রারম্ভিক গাঢ়ত্বের উপর নির্ভরশীল। আর যখন প্রথম ক্রম পড়ব তখন দেখবে এই টার্মটা আমরা পেয়ে যাব যে প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধজীবনকালের মান প্রারম্ভিক গাঢ়ত্বের উপরে নির্ভরশীল নয়। এই টার্মটা জোর দিচ্ছি তার জন্য। তা যাই হোক, আমরা এখানটায় যদি টি হাফ এবং প্রারম্ভিক গাঢ়ত্ব তার যদি একটা লেখচিত্র প্রকাশ করি তাহলে কেমন আসবে দেখো। তাহলে আমরা বলছি শূন্যক্রম বিক্রিয়ার অর্ধজীবনকাল ও প্রারম্ভিক গাঢ়ত্বের লেখচিত্র। তাহলে আমরা ইকুয়েশনটা পেয়েছি টি হাফ ইজ ইকুয়াল টু কনসেন্ট্রেশন অফ a0 বাই 2k, বা লিখতে পারি টি হাফ ইজ ইকুয়াল টু 1/2k ইন্টু কনসেন্ট্রেশন অফ a0। তাহলে
তাহলে এটা দেখো ওয়াই ইকুয়াল টু এম এক্স এরকম ফর্মে চলে আসলো। তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স অর্থাৎ আমি এধারে যদি টি হাফ আর এধারে যদি কনসেন্ট্রেশন অফ A0 প্লট করি, তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স এর সরলরেখাটা দেখা যায় মূল বিন্দুগামী একটা সরলরেখা আসবে। অর্থাৎ টি হাফ ভার্সাস A0 প্লট করলে শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে এরকম মূল বিন্দুগামী সরলরেখা আসবে এবং এই সরলরেখার যে নতি, সেই নতির মানটা আসবে 1/2k, নতিটা আসবে 1/2k। তাহলে এইরকম লেখচিত্রও পরীক্ষায় থাকতে পারে, বা তোমার এমনি সাধারণ প্রশ্নগুলো যেগুলো আমরা বললাম শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে হারসূত্র, অর্ধজীবনকালের রাশিমালা প্রতিষ্ঠা বা শর্ট কোশ্চেন টাইপের প্রশ্ন হতে পারে। তো এগুলো একটু দেখে নেবে। পরের ক্লাসে আমরা প্রথম ক্রম বিক্রিয়া সংক্রান্ত আলোচনা করব, ওটা কারণ ওটা একটু আলোচনাটা বড় আছে, সেজন্য আমি আজকে এটা শুরু করছি না। তোমরা শূন্যক্রমের ইকুয়েশনগুলো প্র্যাকটিস করে নাও, খুব অল্প সময়ে কালকে বাদ দিয়ে পরশু দিন হয়তো আমরা আবার প্রথম ক্রম বিক্রিয়াটা নিয়ে আলোচনা করব।